নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। হঠাৎই নবান্নের টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, আর সেই খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে গেছে। তাহলে কি এবার রাজনীতিতে পা দিচ্ছেন দিদি নাম্বার ওয়ান? লোকসভা ভোটের আগে রচনার নবান্নে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন রচনা। তবে রাজনীতিতে পা দেওয়ার জল্পনাকে উড়িয়ে রচনা জানিয়েছেন দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। তবে রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা প্রথম নয়। এর আগেও 21-এর নির্বাচনে শোনা গিয়েছিল রচনা নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। সেবারও এই জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে এখনই সিবিআই তদন্ত নয়, রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2 সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্ত চলবে আদালতের নজরদারিতে। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। সেই ঘটনাকে মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে ইডি। এদিন সেই মামলার রায় বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সিবিআই বা রাজ্য পুলিশ নয়, তদন্ত করবে সিট। এক নজরে আদালতের নির্দেশ, 2 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন। সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠন। তারা নিজেদের নিচুতলার অফিসার নিয়োগ করতে পারবেন। হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত চলবে। সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সব রকম সহযোগিতা নেবে। বর্তমানে ইসলামপুরের পুলিশ সুপার জসপ্রীত সিংকে রাজ্যে এই টিমে নিয়োগ করেছে। সিবিআইকে কালকের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে। যাব পরের খবরে। ভেসেলের ভাড়া বাড়িয়ে গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের নিংড়ে টাকা রোজগার করছে পশ্চিমবঙ্গ সরকার, এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তথ্য তুলে ধরে তিনি জানিয়েছেন, মেলা উপলক্ষে ভেসেলের ভাড়া 344% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, যা থেকে রাজ্যের 38 কোটি টাকা বাড়তি রোজগার হয়েছে। গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ওপর বাড়তি ভাড়ার বোঝা চাপানোয় পশ্চিমবঙ্গ সরকারকে দেউলিয়া বলে কটাক্ষ করলেন শুভেন্দুবাবু। সোশ্যাল সাইটে শুভেন্দুবাবু লিখেছেন, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার মোটা টাকা রোজগার করতে সাধারণ মানুষকে নিংড়াচ্ছে। গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকারের খরচে বিশ্বমানের পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে রোজ ঢেড়া পেটানো হয়েছে, কিন্তু বাস্তবটা অনেকটাই আলাদা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শূন্য ভাড়ার পূর্ণ করতে গঙ্গাসাগর মেলাকে ব্যবহার করেছে। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের অন্যান্য সময়ের থেকে বেশি ভাড়া দিতে বাধ্য করা হয়েছে। দয়া করে দেখুন কিভাবে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে। এটাই দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। শুভেন্দুবাবু মনে করান, এমনকি ডিসেম্বরে হওয়া টেট পরীক্ষার ফর্মের দামও 100 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। 400% বৃদ্ধি হয়েছে ফর্মের দামও। 3,09,054 জন পরীক্ষা দিয়ে থাকলে পশ্চিমবঙ্গ সরকার 15,45 কোটি টাকা আয় করেছে, যদিও এই পরীক্ষার সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি রেশন বন্টন দুর্নীতির টাকা নাকি পৌঁছে যেত সোনা পাচারকারীদের হাতে। সোনা পাচারের মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির বিপুল টাকা বৈদেশিক মুদ্রায় লেনদেন হয়েছে বলে অভিযোগ ইডির। ইডির গোয়েন্দাদের অভিযোগ, সোনা পাচারকারীদের হাতে দুর্নীতির টাকা দেওয়ার পেছনে রয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে ইডি। এবার শঙ্করের এক আত্মীয়র ভূমিকাও খতিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা। সোমবার এই ব্যাপারে মধ্য কলকাতার কলিন স্ট্রিট, মাকুই স্ট্রিট তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা। এদিকে মঙ্গলবার শঙ্কর আড্ডর মেয়ে ঋতুপর্ণা আড্ডকে ইডি তলব করে। এর আগে শঙ্করের মা, স্ত্রী ও ছেলেকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ইডির সূত্র জানিয়েছে, নিউ মার্কেট এলাকার মাকুই স্ট্রিটে শঙ্কর আড্ডর নিজস্ব অফিসে ফরেক্স সংস্থার সন্ধানে তল্লাশি চালানো ছাড়াও কলিন স্ট্রিটে আরও একটি ফরেক্স বা বৈদেশিক মুদ্রা লেনদেনের অফিসে ইডি তল্লাশি চালায়। এই অফিসটির মালিক শঙ্কর আড্ডরই এক আত্মীয়। যদিও ইডির কাছে খবর, সংস্থাটির রাশ ছিল শঙ্করের হাতেই। কলিন স্ট্রিটের একটি 4 তলা বাড়ির একতলায় রমরমিয়ে চলা ওই অফিসটি শঙ্কর আড্ডর বলেই জানা গেছে। শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পরেই তড়িঘড়ি ওই অফিস বন্ধ করে দেওয়া হয়। দেখব পরের খবর। অরবিন্দ কেজরিওয়ালকে দেখতে অ্যাডলফ হিটলারের মতো, বিতর্কিত মন্তব্য করলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া।
উল্লেখ্য, স্থানীয় নির্বাচনে আপ ও কংগ্রেসের ঐক্যের বার্তা দিয়ে ছবি পোস্ট করেছিল দুই দল। বৈঠকে বসেছিলেন দুই দলের নেতা রাঘব চাড্ডা ও পবন বনসাল। তারপরেই কংগ্রেসের নেতার বিতর্কিত মন্তব্য, আসন সমঝোতা নিয়ে বারবার মতানৈক্যের পাশাপাশি দলীয় নেতাদের এমন বেফাঁস মন্তব্য, দুয়ে মিলে আখেরে বিপাকে পড়বে ইন্ডিয়া জোট, এমনটাই অনুমান। বুধবার কংগ্রেস নেতা বাজওয়া বলেন, ওদের একটা পরামর্শ দিতে চাই, দেওয়াল থেকে বাবা সাহেব আম্বেদকর আর ভগৎ সিং এর ছবি নামিয়ে ফেলে হিটলারের ছবি টাঙিয়ে দিক। খেয়াল করলে বুঝতে পারবেন এক আপ নেতাকে দেখতে অনেকটা হিটলারের মতোই। পাঞ্জাবে আসলে হিটলারই শাসন চালাচ্ছে আপ, এই কথাও শোনা যায় কংগ্রেস নেতার মুখে। তারপরেই তুঙ্গে ওঠে বিতর্ক। যাব পরের খবরে। প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজ করার বার্তা দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। কাজ না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিলেন। 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত জনসংযোগ কর্মসূচি চলবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এই বৈঠক ডেকেছেন তিনি। বুধবার বিকেলের এই বৈঠকে সব দপ্তরের সচিব এবং জেলাশাসকরা উপস্থিত ছিলেন এসপি রাও। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হতে পারে। সরকারি কর্মীদের মন দিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি। প্রয়োজনে শনি ও রবিবার দপ্তরে আসতে হতে পারে, এমনকি যখন তখন ছুটি নেওয়া চলবে না বলে জানিয়ে দিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, জনসংযোগ কর্মসূচি শুরুর আগে জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন তিনি বলেছেন, আমি খুব কড়া, আমার কাছে খবর আসছে অনেকেই কাজ নিয়ে অসহযোগিতা করছেন, এমন করা যাবে না, ঠিকমতো কাজ না করলে সার্ভিস রুল 56 অনুযায়ী টার্মিনেট করা হবে। চোখ রাখবো পরের খবরে। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা আরতি দেখার পরে কলকাতায় চালু হয় গঙ্গা আরতি। তিনি সেই দায়িত্ব দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই মেয়র পরিষদ তারক সিং মারফত সেই কাজ শুরু করেন তিনি। 2023 মার্চ নাগাদ কলকাতার বাজে কদমতলা ঘাটে শুরু হয়েছিল গঙ্গা আরতি। মুখ্যমন্ত্রী সেই আরতি পর্বের সূচনা করেছিলেন। 1 বছরের বেশি সময় ধরে প্রতিদিন সন্ধ্যায় এই আরতি অনুষ্ঠান হয়। কিন্তু এবার সেই বাজে কদমতলা ঘাট থেকে গঙ্গা আরতি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে এমনটাই খবর। জানা গেছে, মিলেনিয়াম পার্কের কাছেই এই গঙ্গা আরতি অনুষ্ঠান হবে। দেখব পরের খবর। আগামী সোমবার 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন, ওই দিনই কলকাতায় সংহতি মিছিল করা হবে। তারপরই পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের দিন বিকালে উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় একটি মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ওই মিছিল অরাজনৈতিক মঞ্চ থেকে করা হবে বলে জানিয়েছে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ এক সূত্র। কিন্তু তা সত্ত্বেও কলকাতা পুলিশ ওই মিছিলের অনুমতি দেবে কিনা তা নিয়ে সংশয় বিজেপির নেতৃত্ব। সেই কারণে আগেভাগে আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন তারা। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে প্রশাসনের অনুমতি পাননি শুভেন্দু। বহু ক্ষেত্রেই তাকে আদালতে গিয়ে নিজের মিছিল এবং সভার জন্য অনুমতি আদায় করতে আনতে হয়েছে। এক্ষেত্রে তেমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ। তাই বিরোধী দলনেতার মিছিল নিয়ে আগামী আইনি কোনো পদক্ষেপ করা যাবে কিনা সেই বিষয়ে আইনি পরামর্শ নিতে শুরু করেছে গেরুয়া শিবির। যদিও প্রকাশ্যে ওই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ তারা। উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তমব্র ঘোষ বরং বলেছেন, ওই দিন যে মিছিলে বিরোধী দলনেতা হাঁটবেন তা একটি ধর্মীয় সংগঠনের মিছিল, বিজেপি সেই মিছিলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। পরের খবর, ভারতীয় রেলওয়ে আস্থা স্পেশাল হিসাবে অন্তত 66টি জায়গা থেকে স্পেশাল ট্রেন ছাড়বে বলে খবর। অযোধ্যায় তীর্থযাত্রীদের নিয়ে আসার জন্য এই বিশেষ উদ্যোগ। রাম মন্দির উদ্বোধনের পরে এই উদ্যোগ নেওয়া হবে। 22 জানুয়ারি থেকে এই ট্রেনগুলি চালু হবে, মানে রাম মন্দির উদ্বোধনের পর থেকেই অযোধ্যাগামী স্পেশাল ট্রেন এক এক করে ছাড়া হবে। গোটা দেশ কার্যত এই দিনটার দিকে তাকিয়ে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রেন আসবে। 22টি কোচের এই ট্রেন, সব মিলে 66টি ট্রেন আসবে। যদি যাত্রী সংখ্যা বেশি থাকে তবে ট্রেনগুলির সঙ্গে আরও কোচ যুক্ত করা হবে। সব মিলিয়ে অযোধ্যায় একেবারে সাজো সাজো রথ। বহু বছর ধরে যেন রামচন্দ্রের ভক্তরা এই দিনটার দিকেই নজর রাখছিলেন। এদিকে নয়া সার্কুলারে বলা হয়েছে, আইআরটিসিটির মাধ্যমে এই টিকিট বুকিং করা হবে, তবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হবে না। দিল্লির 4টি স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে।
নিউ দিল্লি, পুরাতন দিল্লি, নিজামুদ্দিন ও আনন্দ বিহার স্টেশন থেকে এই ট্রেন ছাড়াবে। এছাড়া আগরতলা, তিনসুকিয়া, বার্মার, কাটরা, জম্মু, নাসিক, দেরাদুন, ভদ্রক, খুর্দা রোড, কোট্টায়াম, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, কাজিপেট স্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে। সেই সঙ্গে তামিলনাড়ুর নটি স্টেশন থেকে এই অযোধ্যাগামী ট্রেন ছাড়বে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।